হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে সাউন্ড চ্যাপ্টারটা দেখব। তোমাদের অন্যান্য ফিজিক্সের চ্যাপ্টার প্লেলিস্টে আমি দিয়ে দিয়েছি। ফিজিক্স জিকে বলে একটা প্লেলিস্ট তোমরা পাবে, দেখো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ফিজিক্স জিকে চ্যাপ্টারে তোমাদের আদার্স ফিজিক্সের চ্যাপ্টারগুলো করা আছে। আমি এইভাবে তোমাদের বায়োলজি এবং কেমিস্ট্রিও করিয়েছি। এছাড়া ফিজিক্সের আমি তোমাদের 1000 কোয়েশ্চেন করিয়েছিলাম অনেকদিন আগে, তো তোমরা ওইগুলো দেখে নিতে পারো, তোমাদের হেল্প হবে রেলওয়ে এক্সামের জন্য। কেমন চ্যাপ্টার ওয়াইজ গুলো অনেকগুলো চ্যাপ্টার করা রয়েছে। এরপরে আমরা লাইটটা করব। তো আজকে আমরা দেখবো সাউন্ডটা। প্রথম থেকে মন দিয়ে দেখো, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা, অনেকগুলো প্রশ্ন আসে এবং কি কি প্রশ্ন আসে সেগুলো আমরা দেখে নেব। ইম্পর্টেন্ট পিডিএফ গুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে এগুলো কালেক্ট করতে পারো। দেখো, শব্দ হচ্ছে একটা শক্তি। শব্দ কি? শব্দ আলোর মতো একটা শক্তি, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে শব্দ যাওয়ার জন্য একটা অবশ্যই জড় মাধ্যম দরকার হয়, স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়। এবং থার্ড পয়েন্ট হচ্ছে শব্দ কিভাবে যায়। শব্দ যায় তরঙ্গের আকারে। তো দেখো এখানে কতগুলো প্রশ্ন তোমাদের দেখবে এক্সামে জিজ্ঞাসা করা হয়। যেমন ধরো, চন্দ্রপৃষ্ঠে মহাকাশ যাত্রীরা পরস্পর কাছাকাছি থেকেও বেতারের সাহায্যে যোগাযোগ করতে বাধ্য হয় কেন? অথবা তোমাদের আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সূর্যে সর্বদা প্রচন্ড বিস্ফোরণ হচ্ছে, অথচ সূর্যে বিস্ফোরণের শব্দ কিংবা চাঁদ বা অন্য কোনো গ্রহে বিস্ফোরণ হলে সেই শব্দ আমরা কেন শুনতে পাই না? তাহলে এই দুটোরই কারণ কি? তার কারণ দেখো, চাঁদে যেহেতু কোনো মাধ্যম নেই, মানে শব্দ যাওয়ার জন্য কোনো মাধ্যম নেই উপযুক্ত, সেই জন্য পাশাপাশি যদি দুটো লোক দাঁড়িয়েও থাকে, তাদেরকে কথা বলতে গেলে তারা এমনি ভাবে কথা বলতে পারবে না, তাদের অবশ্যই বেতারের সাহায্য নিতে হবে, একটা মাধ্যমের সাহায্য নিতে হবে। এবার আমাদের একটা সূর্য থেকে যদি আমরা ধরো পৃথিবীতে তুমি দাঁড়িয়ে রয়েছো, তো সেখানেও আমরা এখান থেকে শুনতে পাই না কেন? তার কারণ এই বায়ুমণ্ডলের কোনো কোনো জায়গায় মাধ্যম নেই। এবার কোনো মাধ্যম না থাকলে শব্দ কিভাবে একটা জায়গা থেকে আর একটা জায়গায় বিস্তার আসবে, তাই না? তো সেই কারণে আমরা যখন সূর্যতে বিস্ফোরণ হয়, তখন সেই সূর্যের বিস্ফোরণ কিন্তু শুনতে পাই না, বা অন্যান্য কোনো গ্রহে বা চাঁদে কোনো বিস্ফোরণ হলে আমরা সেই বিস্ফোরণ শুনতে পাই না। তাহলে এগুলোর উত্তর একটাই, যে এর মাধ্যমে কোনো জড় মাধ্যম নেই। জড় মাধ্যম যদি থাকতো তাহলে আমরা এগুলো শুনতে পেতাম। মাধ্যম না থাকলে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, এটাই আমাদের কনক্লুশন এখানে। এবার থার্ড পয়েন্ট আমি তোমাদের কি বলেছি, যে কিভাবে শব্দ যায়। দেখো, তরঙ্গ হচ্ছে দু রকমের হয়। এক নম্বর হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে কি তির্যক তরঙ্গ। এই দুভাবে তরঙ্গ কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। একটা আমরা লঙ্গিচুডিনাল ওয়েভ বলবো, এটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং আরেকটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, যেটাকে আমরা বলবো তির্যক তরঙ্গ। এবার এই অনুদৈর্ঘ্য আর তির্যক তরঙ্গটা তোমরা যদি ভালো করে বুঝতে চাও, এটা কিভাবে করবে দেখো। সাপোজ এখানে একটা ফিক্সড পয়েন্টে একটা স্প্রিং রাখা আছে। এবার এই স্প্রিংটাকে আমরা ঠিক যেরকম ভাবে তীর চিহ্ন দেওয়া আছে সেই বরাবর আমরা হাতে করে টানছি। তাহলে দেখো স্প্রিংটা কোন দিকে যাবে, এই দিকে আসবে, এইভাবে যাবে। মোশনটা যাবে আমাদের ঠিক যেরকম ছবিতে তোমরা অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছ সেইভাবে। কেমন? অর্থাৎ আমরা যদি এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গের কথা বলি, খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, কোন স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলো, অর্থাৎ এই যে মাধ্যমটা, এখানকার কণাগুলো কি হচ্ছে, কম্পনের ফলে এই তরঙ্গটা সৃষ্টি হচ্ছে এবং কণাগুলোর গতি সঙ্গে সমান্তরালে অগ্রসর হচ্ছে। কণাগুলোর গতি সমান্তরালে অগ্রসর হচ্ছে। আমরা হাতটাও এদিকে টানছি এবং কণাটাও যাচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে আমাদের এটা কি হচ্ছে, এই দিকে আর এইদিকে, মানে সমান্তরালে অগ্রসর হচ্ছে। তো যখন এই ধরনের মোশন হয়, এটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর ঠিক যদি এর উল্টো হয়, অর্থাৎ হাতটাকে দেখো আমরা এই দিক বরাবর নাড়াচ্ছি, তাহলে স্প্রিংটাও ঠিক এইভাবে যাবে, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ মোশনটা ঠিক এইরকম আসবে। তো মোশনটা যখন এরকম আসবে, তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু মাধ্যমের কণার যে কম্পনগুলো, সেগুলো আমরা যেদিকে এখানে হাতটা নাড়াচ্ছি ঠিক তার লম্বভাবে যাচ্ছে, অর্থাৎ এই দিকে যাচ্ছে। তো যখন এইভাবে হয়, তখন এটাকে আমরা তির্যক তরঙ্গ বলবো। যেমন ধরো পুকুরে একটা ঢিল ফেললে যে তরঙ্গের সৃষ্টি হয়, সেটা হচ্ছে তির্যক তরঙ্গের একটা এক্সাম্পল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টার্মস এই শব্দ চ্যাপ্টারটা বুঝতে গেলে। নাম্বার 1, পর্যাবৃত্ত গতি কি, সরল দোলগতি কি, পূর্ণ কম্পন কি, পর্যায়কাল কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, বিস্তার কি, কম্পাঙ্ক কি এবং বেগ কি, এইগুলো সবকটা আমরা একটা একটা করে এবার এক্সপ্লেন করব। দেখো, প্রথমত পর্যাবৃত্ত গতি, যেটা কোনো গতিশীল বস্তু কোনো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পথ বরাবর অতিক্রম করছে। দেখো, এইখান থেকে আমরা যদি এটা পয়েন্টটা ধরি, এই যে মাঝখানে কাঠিটা এরকম ভাবে ঘুরছে গোল হয়ে, একটা নির্দিষ্ট সময় অন্তর একই পথে কিন্তু এ যাচ্ছে, একটা নির্দিষ্ট সময় অন্তর। তো এই ধরনের আমরা গতিকে কি বলবো, পর্যাবৃত্ত গতি। এর একটা ঘড়ির কাঁটা হতে পারে,
এবং সেই গতিটাকে আমরা এইভাবে ঠিক এক্সপ্লেন করবো, যেরকম ভাবে তোমাদের এখানে অ্যানিমেশনটা দেখানো হচ্ছে। সরল দলগতি কি জিনিস? দেখো, সরল দলগতি হচ্ছে এখানে কোনো বস্তুর উপর কোনো একটা বল এমন ভাবে ক্রিয়া করা যাতে ওই বল বস্তুর গতিপথের মধ্যবিন্দুর অভিমুখে হয়। বস্তুর গতিপথের মধ্যবিন্দু অভিমুখী, অর্থাৎ এই পেন্ডুলামটা সবসময় আমাদের কি হচ্ছে, এই বরাবর কিন্তু আসছে। এইটা হচ্ছে আমাদের একটা সরল দোলগতি। তো এই জিনিসটা সিম্পল হারমোনিক মোশন, এটা অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশন। তোমরা এই জিনিসগুলো, পূর্ণ কম্পন কি, ফুল ভাইব্রেশন। পূর্ণ কম্পন হচ্ছে কম্পনশীল বস্তু কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আর একটা নির্দিষ্ট পয়েন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে সে যখন যাত্রা শুরু করছে আবার একটা নির্দিষ্ট বিন্দুতে ফিরে এসে এই পয়েন্ট থেকে ধরো এই জিনিসটা যাচ্ছে, তো এই নির্দিষ্ট টাইমে এই যে গিয়ে ঘুরে আবার একবার এলো এখানে, এই যে যাওয়া আসাটা একটা পুরোটা ব্যাপারটা, এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন হলো। ঠিক আমরা যদি তরঙ্গর আকারে দেখি, এইখান থেকে এই পর্যন্ত আমাদের একটা পূর্ণ কম্পন, বা এই জায়গাটা থেকে এই জায়গাটা আমাদের একটা পূর্ণ কম্পন, এইগুলো হচ্ছে আমাদের পূর্ণ কম্পন, ফুল ভাইব্রেশন বলা হয়। আচ্ছা, পর্যায়কাল জিনিসটা কি? পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ কম্পন, এই যে কাঁটাটা ঘুরছে, কাঁটাটা ঘুরতে একটা পূর্ণ কম্পন হতে এর যা টাইম লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? এই যে দুটো এখানে দেখতে পাচ্ছ, তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভ লেন্থ। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য তো তোমাদের আমি ছবির সাহায্যে দেখিয়ে দিয়েছি। একটা পূর্ণ কম্পন কমপ্লিট হওয়ার পরে একটা তরঙ্গ, ঠিক তরঙ্গের একটা কণা যত দূর যায় তার সরলরৈখিক যে দূরত্ব, এটাকে আমরা কি বলবো? ওয়েভ লেন্থ বলবো, যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। আর অ্যাম্পলিটিউড মানে বিস্তার কি জিনিস? চলো এইগুলো আমি তোমাদের দেখাচ্ছি। বিস্তার হচ্ছে তোমার এই যে পয়েন্টটা, এইখান থেকে কতটা দূরে আছে। আমরা দেখতে পাই অনেক সময় অনেক তরঙ্গ ধরো এইটা আসছে, এইভাবে যাচ্ছে, আবার অনেক সময় কোনো একটা ওয়েভ ধরো এইভাবেও যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের এই তরঙ্গটার বিস্তার কম হয় আর এই তরঙ্গটার বিস্তার বেশি হয়। আমি আরো ইন ডিটেলস আলোচনা করবো, তোমাদের দেখলেই বুঝতে পারবে। ফ্রিকোয়েন্সি কি জিনিস? দেখো, ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে একটা পূর্ণ কম্পন যে হচ্ছে সেটা এক সেকেন্ডে কত বেশি বার হচ্ছে, মানে যতবার এক সেকেন্ডে হয় সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। আমরা এক্ষুনি দেখবো অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, এগুলোর রিলেশন কিভাবে এগুলোকে তৈরি করে। প্রথম যে তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এখানে যে তরঙ্গটা এখান থেকে গেছে, এখান থেকে এই পর্যন্ত এসে কিন্তু তোমাদের এর বিস্তারটা এইটা, আর এর বিস্তারটা কোনটা? এইটা। এর ওয়েভ লেন্থ কোনটা? এটা যদি আমাদের এখানে অব্দি যায় তাহলে এর ওয়েভ লেন্থ আমাদের এইটা, ল্যামডা। তো ব্যাপারটা কি হচ্ছে, এক সেকেন্ডে এ একবারই একটা পূর্ণ কম্পন সম্পন্ন করছে, এই প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, দুটো পূর্ণ কম্পন কিন্তু সম্পন্ন করছে। তাহলে সেকেন্ড বারেরটা আমাদেরকে 2 হার্জ বলতে হবে, আর ফার্স্ট বারেরটা আমাদেরকে 1 হার্জ বলতে হবে। হার্জ হচ্ছে কম্পাঙ্কের এসআই একক। বেগটা আলোচনা করার আগে তোমাদের আমি কয়েকটা জিনিস একটু আলোচনা করে নেব, যেটা হচ্ছে শব্দের কম্পাঙ্কটা ভিত্তিতে আমরা শব্দকে 3টে ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে শব্দেতর শব্দ, 2 শ্রুতিগোচর শব্দ, আর একটা হচ্ছে শব্দোত্তর শব্দ। শব্দেতর শব্দটা কি? যদি সেকেন্ডে 20 বারের কম হয়, 20 হার্জের যদি কম হয়, সেটাকে আমরা বলবো ইনফ্রাসনিক বা শব্দেতর শব্দ। এটা কিন্তু আমাদের হিউম্যান ইয়ার শুনতে পায় না, অর্থাৎ এটা আমাদের শ্রুতিগোচর শব্দ নয়, আমরা এটাকে শুনতে পাই না। তো যেসব বস্তুর কম্পনে 20 হার্জের কম হবে সেগুলো আমরা, সেই সাউন্ডগুলো আমরা শুনতে পাবো না। তাহলে কোনগুলো শুনতে পাবো? যেগুলো 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হবে, অর্থাৎ সেকেন্ডে যাদের কম্পন 20 বার থেকে 20,000 বারের মধ্যে হবে, সেগুলো হচ্ছে অডিবেল, সেগুলো আমাদের হিউম্যান ইয়ার শুনতে পায়, সেগুলো আমরা শুনতে পাবো, সেগুলোকে আমরা বলবো শ্রুতিগোচর শব্দ। শব্দতর শব্দ হচ্ছে এই 20,000 বারেরও বেশি, 20,000 বারেরও বেশি যে বস্তুর কম্পন হয় সেকেন্ডে, সেটাকে আমরা শব্দতর শব্দ বলবো, এবং সেটাকে আমরা ইংরেজিতে বলি আল্ট্রাসনিক। এই আল্ট্রাসনিক সাউন্ডের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে এবং সেগুলো তোমাদের এক্সামে প্রত্যেকটা জিজ্ঞাসা করা হয়। যেমন দেখো, গভীর সমুদ্রে মাছ ধরার জন্য আমরা আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করি। পানীয় জল, দুধ ইত্যাদি জীবাণুমুক্ত করার জন্য, মানুষের দেহের মধ্যে টিউমার বা অন্য কোনো অসুখ নির্ণয়ের ক্ষেত্রে এই তরঙ্গ ব্যবহার করা হয়, যেটাকে আল্ট্রাসোনোগ্রাফি বলে। এছাড়া সমুদ্রের গভীরতা নির্ণয়ে, সমুদ্রের মধ্যে ডুবো পাহাড়ের অবস্থান, দেখো এই আল্ট্রাসনিক ওয়েভ আমরা সাবমেরিনে ইউজ করি, সাবমেরিনে আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করা হয়। এছাড়া সাবমেরিনেরই ঠিক প্রযুক্তিটার মতো বিভিন্ন জলজ প্রাণী আল্ট্রাসনিক ইউজ করে, যেমন বাদুর রয়েছে, গঙ্গার শুশুক রয়েছে। এখানে যদি আমরা একটা ফ্রিকোয়েন্সির সাহায্যে দেখি, ঠিক এইভাবে আমরা এটাকে করতে পারবো। এগুলোর কম্পাঙ্ক অনুযায়ী এটাকে আমি একটা ভাগ দেখিয়েছি। এটা আল্ট্রাসনিক হবে, এটা হিউম্যান হিয়ারিং যেটা শ্রুতিগোচর শব্দ, এবং এটা হচ্ছে আমাদের ইনফ্রাসাউন্ড বা শব্দেতর শব্দ।
তোমরা শুনে থাকবে এখানে আরো সাবসোনিক, ট্রান্সসোনিক, সুপারসোনিক, হাইপারসোনিক এই ধরনের কিছু ওয়ার্ড। তো এইগুলো কি জিনিস? দেখো কোনো বস্তুর যে গতিবেগ, কোনো বস্তুর গতিবেগ আর শব্দের গতিবেগ, এই দুটোর যে অনুপাত সেটাকে আমরা সবসময় বলবো ম্যাক নাম্বার। এই ম্যাক নাম্বার যখন 1 থেকে কম হয় তখন সেই স্পিডকে সাবসোনিক বলবো। অর্থাৎ শব্দের গতিবেগের থেকে কম হচ্ছে যখন, তখন সেটাকে আমরা বলবো সাবসোনিক। শব্দের গতিবেগের যদি সমান হয় সেটাকে ট্রান্সসোনিক বলবো। শব্দের গতিবেগ দেখো ম্যাক নাম্বার যদি 1 থেকে বেশি হয়, ঠিক আছে, তখন শব্দের গতিবেগের থেকে যদি বেশি হয় সেটাকে আমরা সুপারসোনিক বা হাইপারসোনিক বলবো। কিন্তু ম্যাক নাম্বার যদি গ্রেটার দ্যান 1 হয় তখনই আমরা সেটাকে সুপারসোনিক বলি। আর যদি ম্যাক নাম্বার 5 থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা হাইপারসোনিক বলি। তো এবারে আমরা দেখবো শব্দের বেগ ব্যাপারটা, ভেলোসিটি। এই ভেলোসিটি কি জিনিস? ভেলোসিটি আমাদের একটা ওয়েভ লেন্থ মানে হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স, এবং সেটাকে আমরা নির্দিষ্ট টাইমে যদি কভার করি তাহলে সেটাই হয়ে যাবে আমাদের কি শব্দের বেগ। আমি তোমাদের এই রিলেশনটা আরো সুন্দর করে দেখাচ্ছি। দেখো আমরা দেখবো প্রথমে পর্যায়কাল এবং কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি রিলেশন। তো দেখো এখানে পর্যায়কালটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি এবং কম্পাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি? কম্পাঙ্ককে আমরা এন বা নিউ দিয়ে প্রকাশ করি। করতে গেলে ধরো মনে করি আমি এন সংখ্যক কম্পাঙ্ক 1 সেকেন্ডে হয়। এন সংখ্যক কম্পাঙ্ক মানে এন সংখ্যক কম্পন। তাহলে এন সংখ্যক কম্পন হয় 1 সেকেন্ডে যদি হয় আমাদের, তাহলে একটা কম্পন কখন হবে? 1/n সেকেন্ডে। এবং একটা কম্পনের জন্য যে সময়কাল সেটাকেই তো আমরা টাইম পিরিয়ড বলি। তাহলে t = 1/n। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে টাইম পিরিয়ড হয়ে যাবে t, আর এখানে আমাদের এটা হয়ে যাবে n। এটাকে n বা আমরা নিউ বলতে, এটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, কেননা আমরা নিউমেরিক্যাল করার সময় কিন্তু এখান থেকে আমাদের প্রশ্ন আসে। আগের বারও রেলওয়ে গ্রুপ ডিতে এরকম ছোট ছোট ফর্মুলা দিয়ে প্রশ্ন এসেছিল, সেগুলো আমি তোমাদের আলাদা ফিজিক্স ম্যাথ চ্যাপ্টারে কভার করেছি, কিন্তু আবার এগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাবো। এবার আরেকটা সম্পর্ক আমাদের দেখতে হবে, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সম্পর্ক। দেখো এখানে বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে v = n ল্যামডা, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম। এটা কিভাবে আসে? দেখো প্রত্যেকটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কি হয়? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। এবার 1 সেকেন্ডে তরঙ্গটা কত দূরত্ব যাবে? যদি একটা তরঙ্গের দৈর্ঘ্য ধরো 1 সেকেন্ডে n সংখ্যক পূর্ণ তরঙ্গ হয় 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যদি n সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে প্রত্যেক তরঙ্গের দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, এটা কি আমাদের প্রত্যেক তরঙ্গের দৈর্ঘ্য বা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ কতটা যাবে? n ল্যামডা। এবার 1 সেকেন্ডে তরঙ্গ যেটা যায় সেটাই তো আমরা v বলবো। তাহলে v = n ল্যামডা। তাহলে এটা হচ্ছে v = n ল্যামডাটা হচ্ছে আমাদের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের রিলেশন। এরপরে এই শব্দের বেগ কিসের উপর ডিপেন্ড করে? এখানটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখো কোনো স্থিতিস্থাপক সমসত্ব মাধ্যমে 1 সেকেন্ডে শব্দ তরঙ্গ যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে ওই মাধ্যমে শব্দের বেগ বলা হয়। কি বললাম? কোনো স্থিতিস্থাপক সমসত্ব মাধ্যমে 1 সেকেন্ডে শব্দ যতটা যায়, যে দূরত্ব অতিক্রম করে, মানে একটা তরঙ্গর দৈর্ঘ্য, সেটাকে আমরা ওই মাধ্যমে শব্দের বেগ বলবো। মানে v = আমাদের কি দেখলাম? n ল্যামডা। এবার দেখা গেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু মাধ্যমে শব্দের বেগ 332 মিটার হয়, কিন্তু বায়ু মাধ্যমে শব্দের বেগটা নির্ণয় করার সময় কিছু ত্রুটি দেখা গিয়েছিল, এবং তার জন্য পরবর্তীকালে শব্দের বেগ সম্পর্কিত নিউটন যে সূত্রটা বলেছিলেন v = √p/d, সেটাকে পরে ল্যাপলাস সংশোধন করেছিলেন, এবং সেটা ফাইনালি আমাদের √k p/d হয়েছে, যেখানে k একটা ধ্রুবক এবং এই k এর মান 1.41। এটা তোমাদের এত ডিটেলসে না করলেও চলবে, এখান থেকে আসে না। জাস্ট এটা তোমরা মনে রাখবে যে কোনো এই v = √p/d এর এখানে আমাদের p টা হচ্ছে গ্যাসের চাপ, d হচ্ছে মাধ্যমের ঘনত্ব, আর p টা হচ্ছে শব্দের বেগ। মানে শব্দের বেগ এখানে গ্যাসের চাপ এবং মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে, এবং শব্দের বেগ সম্পর্কিত নিউটনের সূত্র হচ্ছে আমাদের এইটা তোমাদের শুধু তুলে দিয়ে অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটা পরীক্ষা করে দেখা গেছে, এবং নিউটনের সূত্রটাকে পরে সংশোধন করে ল্যাপলাস একটা সংশোধন করেছিলেন, যেটাতে আমাদের v = √kp/d করা হয়েছে এবং k = একটা ধ্রুবক করা হয়েছে। এখানে k এর মান 1.41। জাস্ট এই দুটো জেনে রাখো, এখানে আমাদের বেশি কিছু আসে না, আর আমি এই জন্য এই জায়গাটা বেশি এক্সপ্লেন করে টাইম নষ্ট করবো না।
দেখো শব্দের বেগ কিসের কিসের উপর ডিপেন্ড করে, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নাম্বার ওয়ান চাপ, তারপর ঘনত্ব, উষ্ণতা, আর্দ্রতা। মেইনলি এই চারটে জিনিসের উপর শব্দের বেগ ডিপেন্ড করে। তো চাপের প্রভাব কিরকম? যদি উষ্ণতা অপরিবর্তিত থাকে, টেম্পারেচার যদি সেম থাকে, তাহলে গ্যাস বা বায়ু মাধ্যমে শব্দের বেগ ওই মাধ্যমে চাপের উপর নির্ভর করে না। তাহলে চাপের ওপর কিন্তু আমরা দেখলাম চাপের কোনো প্রভাব কিন্তু থাকে না, শব্দের বেগ চাপের ওপর কিন্তু নির্ভর করে না। 0°C উষ্ণতায় 76 সেন্টিমিটার চাপে বায়ু শব্দের বেগ 332 মিটার হলে 0°C উষ্ণতায় 90 সেন্টিমিটার চাপে শব্দের বেগ একই হবে। তাহলে যদি টেম্পারেচার যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু আমাদের গ্যাসের বেগটা কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে? তখন কিন্তু চাপের উপর নির্ভর করবে। তাহলে চাপের ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করি। ঘনত্বের ওপর কি প্রভাব রয়েছে? কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমি জাস্ট একটু আগে তোমাদের এই যে ফর্মুলাটা দেখালাম, দেখো ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোন শব্দের বেগ ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কি হবে? লঘু গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ বেশি, আর ভারী যে গ্যাসীয় মাধ্যমে সেখানে শব্দের বেগ আমাদের কম হবে। কেননা লঘু গ্যাসীয় মাধ্যমে ঘনত্বটা কম, তাই সেই জন্য শব্দের বেগ বেশি হবে। আর ভারী গ্যাসীয় মাধ্যমে ঘনত্বটা তোমার হচ্ছে বেশি, সেই কারণে শব্দের বেগটা কম হবে। যেমন একই চাপ আর উষ্ণতায় অক্সিজেন গ্যাসের ঘনত্ব হাইড্রোজেন ঘনত্বের 16 গুণ, এইটা তোমাদের তুলে দেওয়া হয় এক্সামে। আর অন্যান্য জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ হাইড্রোজেন গ্যাসের মধ্যে শব্দের গতিবেগের 1/4 হবে, এইটাও তোমাদের এক্সামে তুলে দেওয়া হয়। আর কয়েকটা মাধ্যমে শব্দের গ্যাসের বেগ আগের বারই তোমাদের এসেছিল, এখানে কপারের মধ্যে দিয়ে শব্দের বেগ কত। রেলওয়ে এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আমি তোমাদের প্রশ্ন নিয়ে যখন অ্যানালিসিস করছিলাম তখন এটা আমি বলেছিলাম। অক্সিজেন মাধ্যমে গ্যাসের মানে শব্দের বেগ হচ্ছে তোমার 317 মিটার পার সেকেন্ড। কার্বন ডাইঅক্সাইড এর গ্যাসের মাধ্যমে শব্দের বেগ 257 মিটার পার সেকেন্ড। হাইড্রোজেন মাধ্যমে 1285 মিটার পার সেকেন্ড। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি প্রায় 1/4। জলের মধ্যে হচ্ছে 1481 মিটার পার সেকেন্ড, এয়ারের মধ্যে 343.2 মিটার পার সেকেন্ড, কপারের মধ্যে 4600 মিটার পার সেকেন্ড, হাইড্রোজেনের 1270 মিটার পার সেকেন্ড, আর গ্লাসের ক্ষেত্রে 4540 মিটার পার সেকেন্ড। মাধ্যমের ঘনত্বের উপর শব্দের বেগ যেমন নির্ভর করে, উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে বায়ুর ঘনত্বের পরিবর্তন হয় এবং সেই কারণে শব্দের বেগেরও পরিবর্তন হয়। মানে ঘনত্ব চেঞ্জ হয়ে যায় যখন আমরা টেম্পারেচার চেঞ্জ করি, ঠিক আছে? তো উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে ঘনত্ব পরিবর্তন হয় মাধ্যমের, এবং তারপরে শব্দের বেগেরও পরিবর্তন হয়। তো এখানে দেখো উষ্ণতা যদি বাড়ে তাহলে তখন গ্যাসের ঘনত্ব কমে এবং সেই ক্ষেত্রে শব্দের বেগ বাড়বে। আর উষ্ণতা মানে যখন কমবে তখন ঘনত্ব বাড়বে, সেই জন্য শব্দের বেগটা কমে যাবে। প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য শব্দের বেগ হয় 0.61 মিটার সেকেন্ড করে বৃদ্ধি পায়, ঠিক আছে? এইটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। এরপর আর্দ্রতা বা হিউমিডিটির যদি আমরা এফেক্ট দেখি, বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে ওর ঘনত্ব কমে, ফলে শব্দের বেগ বাড়ে। জলীয় বাষ্প বেশি থাকলে ঘনত্ব কমে যায়, ফলে শব্দের বেগ বেড়ে যায়। আর্দ্রতা যদি কম থাকে বায়ুর ঘনত্ব বেড়ে যায়, ফলে শব্দের বেগ কমে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব কনফিউশন তৈরি হয়, ভালো করে মনে রাখবে এই জায়গাগুলো। এইগুলোরই অ্যাপ্লিকেশন দেখো, এই প্রশ্নগুলোর উত্তর দেখো। শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বায়ুর মধ্যে শব্দের বেগ বেশি হয় কেন? আমরা জানি কি, কোনো মাধ্যমের উষ্ণতা বাড়লে, এখানে একটু আগেই দেখেছি উষ্ণতার যখন ডিপেন্ডেন্সিটা দেখছিলাম, যে উষ্ণতা যদি বাড়ে তাহলে কি হবে? ঘনত্ব কমে যাবে, তাই তো? তাহলে শীতকালে বায়ুর উষ্ণতা হচ্ছে কম থাকে, শীতকালে বায়ুর উষ্ণতা কম থাকে, শীতকালে টেম্পারেচার কি থাকে? কম থাকে গ্রীষ্মকালের থেকে। তাহলে তার জন্য কি হবে? উষ্ণতা কম থাকে বলে আমাদের এই ঘটনা ঘটে, শব্দের বেগ বেশি হয়ে যাবে। সেম কেস হবে রাতের চেয়ে দিনের বেলা শব্দের বেগ বাড়ে কেন? এখানেও তাই, আমাদের রাতের উষ্ণতা দিনের থেকে কম হয়। যখনই উষ্ণতা কম থাকছে তখন কি হচ্ছে? আমরা এখানে কি দেখলাম, আরো একবার আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো যখনই উষ্ণতা বেড়ে যাচ্ছে তখন গ্যাসের ঘনত্ব কমে যাচ্ছে, শব্দের বেগ বেড়ে যাচ্ছে। তার মানে উষ্ণতা বাড়লে শব্দের বেগ বাড়ে। তাহলে দেখো এখানে আমাদের গ্রীষ্মকালে শব্দের বেগ কেন বেশি থাকছে? উষ্ণতা বেশি বলে। গ্রীষ্মকালে বায়ুর মধ্যে শব্দের বেগ বেশি হয় কেন? উষ্ণতা বেশি বলে। রাতের চেয়ে দিনের বেলা শব্দের বেগ বাড়ে কেন? উষ্ণতা বেশি বলে। বর্ষাকালে সাধারণত জোরে শব্দ কেন শোনা যায়? এইটা আমরা দেখবো আর্দ্রতার প্রভাবের জন্য। দেখো বর্ষাকালে কিন্তু আর্দ্রতা বেশি থাকে। এবার আর্দ্রতা বেশি মানে কি? জলীয় বাষ্প বেশি, জলীয় বাষ্প বেশি থাকে মানে ওর ঘনত্ব কম, সেই জন্য শব্দের বেগটা বেড়ে যায়। আবার দেখো দূরের সাইরেনের শব্দ শুনে যদি ঘড়ি মেলাই তাহলে সঠিক সময় কেন দেখায় না? এইটা একটা তোমাদের ব্যাপার রয়েছে।
দেখো এখানে দূরের সাইরেন থেকে যদি আমরা এবারে শব্দ একটা শুনে ঘড়ি মেলাতে যাই, আমরা এখন দেখলাম শব্দের বেগ অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সেখানে চাপ রয়েছে মাধ্যমে, তার ঘনত্ব রয়েছে, উষ্ণতা রয়েছে, আর্দ্রতা রয়েছে, ঠিক আছে। তো এগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে। সেই কারণে যখন এই শব্দটা এখানে এখানে গিয়ে পৌঁছবে, তো সেখানে কিছুটা লেট হয়ে যাবে। যখন এখানে 4টের সময় ঘন্টা বাজবে, এটা হয়তো দেখা গেল 4টে 1 শুনতে পাওয়া যাচ্ছে, মানে কিছুটা আর কি 5 সেকেন্ড 10 সেকেন্ডের তো একটা লেট হবে, তো সেই কারণে কিছুটা লেট হবে। এবারে দেখো শব্দের একটা পিচ বলে রয়েছে তীক্ষ্ণতা। এই তীক্ষ্ণতাটা সব থেকে ভালো বুঝতে পারবে এই ছবিটার সাহায্যে। যখনই হাই ফ্রিকোয়েন্সির কোনো জিনিস হয় তখন সেটা আমরা অনেক জোরে শুনতে পাই, আর যখন লো ফ্রিকোয়েন্সির কোনো জিনিস হয় মানে কম কম্পাঙ্কের, তখন সেটা আমরা আস্তে শুনতে পাই। শব্দের কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য আমাদের কানে যে বিশেষ অনুভূতি সৃষ্টি হয় সেটাকে আমরা তীক্ষ্ণতা বলি। অর্থাৎ বেশি হলে যখন জোরে শুনতে পাচ্ছি, কম হলে যে আস্তে শুনতে পাচ্ছি, এই যে অনুভূতি সেইটাকে তীক্ষ্ণতা বলা হয়। তীক্ষ্ণতা বেশি হলে শব্দ জোরে শুনতে পাবো, তীক্ষ্ণতা কম হলে শব্দ আস্তে শুনতে পাবো। অর্থাৎ শব্দের মধ্যে যে ধর্মের বা বৈশিষ্ট্যের জন্য চড়ার এবং খাদের সুরকে পৃথকভাবে চেনা যায়। চড়ার এবং খাদের বলতে খুব হাই মানে হাই স্কেল ধরো সাউন্ড বা লো স্কেল সাউন্ড, এগুলো আমরা যে চিনতে পারি, এটা কিসের জন্য চিনতে পারি, এটা হচ্ছে তার তীক্ষ্ণতার জন্য চিনতে পারি। তাহলে তীক্ষ্ণতা কিন্তু শব্দের একটা মৌলিক বৈশিষ্ট্য, এটা তোমাদের তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আসে। তীক্ষ্ণতা শব্দের একটা মৌলিক বৈশিষ্ট্য। এবার এই শব্দের তীক্ষ্ণতা তাহলে কোন কোন জিনিসের উপর নির্ভর করে সেটা আমাদের দেখতে হবে। সুরের তীক্ষ্ণতা সনকের কম্পাঙ্কের সমানুপাতিক, মানে এখানে অ্যাকচুয়ালি শব্দের তীক্ষ্ণতা, ঠিক আছে, এখানে শব্দের তীক্ষ্ণতা সনকের কম্পাঙ্কের, সনক বলতে যে জায়গাটা থেকে সাউন্ড তৈরি হচ্ছে সেটাকে আমরা সনক বলবো। তো সেই তীক্ষ্ণতা সনকের কম্পাঙ্ক যেরকম হবে সেটার সাথে সমানুপাতিক। দেখো কম্পাঙ্ক যদি কম হয় তার তীক্ষ্ণতা কম হবে। এখানে আমাদের কম্পাঙ্ক কি লো রয়েছে, সেই জন্য এর তীক্ষ্ণতা কি হবে, কম হবে। এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হাই, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, বেশি হবে। তাহলে সমানুপাতিক সেই কারণে বলা হয়েছে। তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক বলে যে শব্দের তীক্ষ্ণতা যত বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম। দেখো এখানে দেখো, এখানে ওয়েভ লেন্থ আমাদের কি হচ্ছে, দেখো ওয়েভ লেন্থ এখানে আমাদের কম হচ্ছে এইটার থেকে, তাই না। তাহলে এক্ষেত্রে যখনই আমার তোমার তীক্ষ্ণতা বেড়ে যাবে তখন তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমে যাবে, ঠিক আছে। তীক্ষ্ণতা সনক থেকে শ্রোতার দূরত্বের ব্যস্তানুপাতিক হয়। সনক থেকে শ্রোতার দূরত্ব ব্যস্তানুপাতিক, মানে সনক থেকে মানে যেখান থেকে সাউন্ডটা তৈরি হচ্ছে এবং যে শুনছে তাদের ডিস্টেন্স যদি কম হয় তাহলে তীক্ষ্ণতা বেশি হবে, আর যদি দূর হয় তাহলে তীক্ষ্ণতা কম হবে। ধরো কোনো একটা জায়গায় বিসর্জন রয়েছে, মাইক বাজছে, তাহলে তুমি তার কাছাকাছি রয়েছো, ঠিক আছে, কোনো একটা জায়গায় মাইক বাজছে ধরো পুজোর সময়, তো তার তুমি যত কাছে যাবে তত জোরে শুনতে পাও, যত দূরে যাবে তত আস্তে শুনতে পাও। তো এটারই তার এটা তার একটা এক্সাম্পল। একই কম্পাঙ্কের খুব ক্ষণস্থায়ী শব্দের তীক্ষ্ণতা ওর চেয়ে দীর্ঘস্থায়ী শব্দের তীক্ষ্ণতার চেয়ে কিছুটা কম হয়। একই কম্পাঙ্কের খুব কম সময়ের যদি একটা শব্দের তীক্ষ্ণতা আমরা দেখি, ঠিক আছে, খুব মনোটোনাস একটা সাউন্ড, মানে একটা সিঙ্গেল সাউন্ড আর কি আমরা যদি দেখতে পাই, একই কম্পাঙ্ক যার কম্পাঙ্কটা এক, সেটা একটা দীর্ঘস্থায়ী শব্দের তীক্ষ্ণতার চেয়ে কিছুটা কম হয়। এটা অল্প একটা কিছু কম হয়, এগুলো তোমাদের তুলে দিয়ে অ্যাকচুয়ালি আসে এক্সামে জিজ্ঞাসা করা হয়। তীক্ষ্ণতা শব্দের তীব্রতার উপর নির্ভর করে। হ্যাঁ, কম্পাঙ্ক স্থির থেকে যদি তীব্রতা বাড়ানো হয় তাহলে তীক্ষ্ণতাটা সামান্য বেড়ে যায়। লাউড স্পিকার যে আমরা শুনেছি, যে বক্সের কথা বললাম, সেইটা মানে আমাদের যে লাউড স্পিকারের কথা বলছি আমি, সেই লাউড স্পিকার কিন্তু এইগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এইগুলোর উপর ভিত্তি করে লাউড স্পিকারের যে সাউন্ড গুলো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তৈরি হয়। তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। দেখো কম্পাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্যটা কম্পাঙ্ক যখন আমাদের কি হচ্ছে, কম্পাঙ্ক যখন বেড়ে যাচ্ছে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে, কমছে। আর কম্পাঙ্ক যখন কম রয়েছে তখন তরঙ্গ দৈর্ঘ্য বড়। এবার এখানে একটা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে মশার গুঞ্জনের তীক্ষ্ণতা বাঘের গর্জনের তীক্ষ্ণতার চেয়ে কেন বেশি হয়। এই মশার টানার কম্পনের উৎপন্ন যে শব্দের কম্পাঙ্ক বাঘের গর্জনের কম্পাঙ্ক থেকে অনেক বেশি। আর সেই আমরা জানি কি তীক্ষ্ণতা কম্পাঙ্কের সমানুপাতিক। কি দেখলাম আমরা এক্ষুনি, কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে তার তীক্ষ্ণতা বেশি হবে, আর কম্পাঙ্ক যদি কম হয় তার তীক্ষ্ণতা কম হবে। তাহলে এক্ষেত্রে সব অবশ্যই মশার টানার কম্পাঙ্ক বাঘের গর্জনের কম্পাঙ্ক চেয়ে বেশি বলে মশার গর্জনের তীক্ষ্ণতা বেশি হয়। পুরুষের গলার স্বরের চেয়ে শিশু বা মেয়েদের গলার স্বর শুরু হয় কেন। মানুষের গলায় দুটো পর্দা আছে যেটাকে আমরা স্বরতন্ত্রী বলি। এই পর্দার কম্পন হলে তবে শব্দ তৈরি হয়। স্বরতন্ত্রী ভাইব্রেশন হলে আমাদের সাউন্ড বেরোয় আর কি মুখ থেকে। পুরুষের স্বরতন্ত্রী বয়স বাড়ার সাথে সাথে দৃঢ় হয়ে যায়।
কিন্তু শিশু বা মেয়েদের ক্ষেত্রে সেটা নরম থাকে। তো সেই কারণে এটা হয়। এর ফলে পুরুষের গলা থেকে শব্দ উৎপন্ন হয় এবং তার কম্পাঙ্ক কম হয়। যে পুরুষের গলা থেকে যে শব্দ উৎপন্ন হয় আর কি, তার কম্পাঙ্কটা কম হয়, কিন্তু মেয়ে বা শিশুদের গলা থেকে যে শব্দটা তৈরি হয় তার কম্পাঙ্ক বেশি হয়। তাহলে কম্পাঙ্ক কম, এখানে কম্পাঙ্ক বেশি। তাই পুরুষের গলার স্বর মোটা কারণ তীক্ষ্ণতা কম, আর মেয়েদের গলার স্বর চড়া কারণ তীক্ষ্ণতা বেশি। নেক্সট, শব্দের প্রতিফলন, রিফ্লেকশন অফ সাউন্ড। দেখো রিফ্লেকশন অফ সাউন্ডে আমাদের কটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। শব্দের প্রতিফলন আলোর প্রতিফলনের যে সূত্র সেগুলোই মেনে চলে। আমি তোমাদের এর পরেই আলোর চ্যাপ্টারটা একটু ভালো করে দেখিয়ে দেবো। শব্দের তরঙ্গ আলোক তরঙ্গের অনেক বড় বলে শব্দের প্রতিফলক আকারের অনেক বড় হয়, মানে শব্দের প্রতিফলক একটু বড় দরকার হয় আর কি। আলোর প্রতিফলক অপেক্ষাকৃত ছোট হলেও চলে। শব্দের প্রতিফলনে প্রতিধ্বনির সৃষ্টি হয়, ইকোর সৃষ্টি হয় শব্দের প্রতিফলনে। আর আলোর প্রতিফলনে কি সৃষ্টি হয়? প্রতিবিম্বের সৃষ্টি হয়, প্রতিবিম্বের সৃষ্টি হয়। শব্দের প্রতিফলক অমসৃণ হলেও চলে, কিন্তু আলোর প্রতিফলক খুব মসৃণ হওয়া দরকার, তবে আলো ঠিকঠাক ভাবে প্রতিফলিত হয়ে যাবে, নাহলে সেটা বিক্ষিপ্ত প্রতিফলন হবে। সেটা আলো চ্যাপ্টার আমি তোমাদের আরেকবার বলবো। শব্দ প্রতিফলনের ব্যবহারিক কিছু প্রয়োগ রয়েছে যেগুলো তোমাদের তুলে দিয়ে এক্সামে জিজ্ঞাসা করা হয়। যেমন ধরো, দূর থেকে আসা কোনো শব্দ ভালো করে শোনার জন্য আমরা হাতের তালুটা কানের কাছে এসে ধরি, যাতে খুব ভালো করে সেটাকে শুনতে পাই। কেন না, ওই হাতের তালুতে এসে শব্দটা প্রতিফলিত হয়ে আমাদেরকে ভালো করে শুনতে সাহায্য করে। কথা বলার নল, দূর থেকে কথা বলার জন্য অনেক সময় নল ব্যবহার করা হয়, তাই তো? কথা বলার নলের আমরা অনেক সময় ইউজ করি দূর থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কথা বলার জন্য। চৌআকৃতি নলের এক প্রান্তে কথা বললে অন্যদিকে তরঙ্গ আর বাইরে না ছড়িয়ে পড়ে পুরোটাই ওই পাইপের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, খোলা জায়গায় কথা বললে অনেকটা এদিক ওদিক তরঙ্গগুলো চলে যায়, ছড়িয়ে যায়, কিন্তু নলের মধ্যে দিয়ে কথা বলে সেই জিনিসটা হয় না, পুরোটাই ভেতরে প্রবেশ করে আর নলের গা বরাবর প্রতিফলিত হতে হতে নলের অন্য প্রান্তে পৌঁছে, সেই জন্য শব্দটা বেশি জোরে শোনা যায়। স্টেথোস্কোপ, দেখো ডাক্তারেরা রোগীর বুক পরীক্ষা করার জন্য স্টেথোস্কোপ নামে যে যন্ত্রটা ইউজ করে, সেটারও কার্যপ্রণালীও এই নলটার মতো। এবার শব্দের প্রতিধ্বনি, দেখো এই যে ইকোটা শব্দের প্রতিধ্বনি, কোনো উৎস মানে যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে সেখান থেকে উৎপন্ন শব্দ কোনো দূরের প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে এসে যদি পৌঁছায়, তখন সেটাকে আমরা প্রতিফলিত মানে শব্দের মূল গিয়ে বলি। যেমন ধরো এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই ছেলেটি কথা বলছে, তো এটা গিয়ে এই প্রতিফলকে প্রতিফলিত হয়ে আবার যখন সাউন্ডটা এসে কানে আসবে, তখন সেটাকে আমরা ইকো বলবো বা প্রতিধ্বনি বলবো। এই ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হতে হবে? দেখো ক্ষণস্থায়ী শব্দ মানে অল্পক্ষণের কিছু অন্তত শব্দ যেটার প্রতিধ্বনি শোনার জন্য, মানে ইকোটা শোনার জন্য মিনিমাম কতটা ডিস্টেন্স হতে হয়। তোমাদের এটা আসে প্রচুর এক্সামে, প্রচুর রিপিট হয়। তো আমি এটা এখানে ইন ডিটেলস একটু ভালো করে তোমাদের বলে দিয়েছি। দেখো, কোনো ক্ষণস্থায়ী শব্দ কানে যদি এসে পৌঁছায়, তাহলে শব্দটা থেমে যাওয়ার পর মস্তিষ্কের মধ্যে ওই শব্দের রেশ বা অনুভূতি আরো 1-10 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। কি বললাম ভালো করে এই জায়গাটা আর একবার দেখো। কোনো ক্ষণস্থায়ী শব্দ কানে এসে পৌঁছলে, যারা ধরো আমি একটা বর্ণ উচ্চারণ করলাম এ, তাহলে এই যে মানে শব্দটা, এটা থেমে যাওয়ার পরেও মস্তিষ্কের মধ্যে ওই শব্দের রেশটা 1-10 সেকেন্ড মাত্র থাকে। তাহলে ওই সময়কালটাকে আমরা শব্দ নির্বন্ধ বলবো। কি বলবো? পারসিস্টেন্স অফ হিয়ারিং, শব্দ নির্বন্ধ বলবো ওই সময়টা, ওই সময়কালটা। এবার বায়ুতে শব্দের গতিবেগ আমরা কি জানি? 332 মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে 332 মিটার। তাহলে 1-10 সেকেন্ডে কতখানি যাবে সেটা? 332কে আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলেই আমাদের চলে আসবে 33.2, 33.2 মিটার। এবার যেখান থেকে শব্দটা আসলে উৎপন্ন হয়েছে, উৎস থেকে উৎপন্ন শব্দটা প্রতিফলকে প্রতিফলিত হয়ে উৎসের কাছে ফিরে আসছে। অর্থাৎ এইখান থেকে যদি শব্দটা তৈরি হয়, এখানে যদি প্রতিফলক থাকে, এখানে গিয়ে আবার এখানে ব্যাকে আসছে, এখানে গিয়ে আবার এখানে ব্যাকে আসছে, মানে কি এখানে একবার এই দূরত্বটা যাচ্ছে, আবার একবার ফিরে আসার সময় এই দূরত্বটা অতিক্রম করছে। তাহলে আমরা এই 33/2 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমরা কি পেয়ে যাব? মিনিমাম যদি সে 16.6 মিটার দূরত্বে থাকে, তাহলেই কিন্তু সে ইকো শুনতে পাবে। মিনিমাম 16.6 মিটার দূরত্বে থাকতে হবে কাউকে ইকো শুনতে গেলে। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হচ্ছে 16.6 মিটার। এটা তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। এটা আরো সুন্দরভাবে আমি এখানে বলে দিয়েছি ছবির সাহায্যে। এবার আমরা দেখবো প্রতিধ্বনির ব্যবহার আর শব্দের প্রতিধ্বনিকে বিভিন্ন কাজে লাগানো হয়। যেমন ধরো, শব্দের প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়, বিমানের উচ্চতা নির্ণয় করা যায়, এছাড়া বায়ুতে শব্দের বেগ নির্ণয় করা যায়।
এরপরে আমাদের আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে সুর এবং স্বর, টোন অ্যান্ড নোট। সুর কাকে বলা হয়? সনক মানে যেখানটা থেকে শব্দ তৈরি হয় সেটার একটা পর্যাবৃত্ত কম্পন, মানে পরপর একটা নির্দিষ্ট টাইম অন্তর কম্পন। ধরো এগুলোতে আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো থেকেই আমরা পাই সুরটা অ্যাকচুয়ালি। ধরো তুমি গিটার বাজাচ্ছ বা তবলা বাজাচ্ছ, সেখান থেকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা তার পর্যাবৃত্ত কম্পন হচ্ছে, তাহলে সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ে যে শব্দটা তৈরি হচ্ছে নির্দিষ্ট সময় কম্পনের ফলে, তো সেগুলো অ্যাকচুয়ালি অনেকগুলো কম্পাঙ্কের শব্দ মিশে থাকে সেটাতে। আর সেই কম্পাঙ্কর ওই নির্দিষ্ট যে কম্পাঙ্কের শব্দ সেইটাকে কিন্তু সুর বলা হয়। সেই জন্য ডেফিনেশনে বলা হয় সনকের পর্যাবৃত্ত কম্পনের ফলে সনক থেকে যে শব্দ উৎপন্ন হয় তার মধ্যে অনেকগুলো কম্পাঙ্কের শব্দ মিশে থাকে। এই উৎপন্ন শব্দের প্রতিটা পৃথক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। যেমন আমি ধরো একটা, এইবার এই যে সুরগুলো না, এই সুরগুলো তোমার যখন অনেকগুলো সুর মিশে একটা যেটা আমরা শুনতে পাই সেটা অ্যাকচুয়ালি স্বর, মানে বিভিন্ন কম্পাঙ্কের অনেকগুলো সুর মিশে একটা শব্দের সৃষ্টি হয় যেটা আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা স্বর, সেটা হচ্ছে একটা নোট। আমরা যে নোটের কথা বলি তার বাংলা হচ্ছে স্বর, সেটাই একটা নোট। যেমন ধরো বেহালা, সেতার, এই ধরনের বাদ্যযন্ত্রগুলো থেকে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ নির্গত হয়, সুতরাং ওইগুলো থেকে যে শব্দটা নির্গত হয় সেটাই হচ্ছে স্বর, সেটাই হচ্ছে নোট। তাহলে নোট বা স্বর কি? বিভিন্ন কম্পাঙ্কের সুরের মিশ্রণ। যেমন ধরো এইটা একটা স্বর তোমাদের দেওয়া হয়েছে, এটা একটা নোট আমি তোমাদের এখানে লিখেছি এইটা বোঝার জন্য। দেখো মূল সুর, কোন স্বরের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সব থেকে কম, অনেকগুলো শব্দের কম্পাঙ্ক, এইটা একটা শব্দ রয়েছে, এখানে একটা ওয়েভ রয়েছে, এখানে একটা ওয়েভ রয়েছে, আবার এখানে একটা ওয়েভ রয়েছে, দেখো এইগুলো সবকটা মিলিয়ে এটা তৈরি হচ্ছে। তো এর মধ্যে যার কম্পাঙ্কটা সব থেকে কম হবে সেটাকে আমরা বলবো মূল সুর। যেমন ধরো এই যে স্বরটা আছে এখানে সব থেকে কম কম্পাঙ্ক কার? 280, তাহলে এটা হচ্ছে আমাদের মূল সুর। উপসুর কোনটা? যেটা হচ্ছে এই সুরগুলোর কম্পাঙ্ক যে মানে 420, 560, 712, 840, এগুলো সবকটা তো মূল সুরের থেকে বেশি, তাহলে এগুলো সবকটা হচ্ছে উপসুর এক একটা। কোন স্বরের মধ্যে উপস্থিত যে সুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের থেকে বেশি সেগুলোকে উপসুর বলে। সমমেল কোন জিনিসটা? যে সব উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক, অর্থাৎ 28কে আমরা দেখো 2 দিয়ে যদি গুণ করি 560 পাবো, তাহলে এইটা হচ্ছে একটা সমমেল। এটা কার সমমেল? এই মূল সুরের একটা সমমেল এটা, ঠিক আছে। আবার তোমরা যদি দেখো এইখানে এটার একটা গুণ রয়েছে, ঠিক আছে, 28কে 3 দিয়ে গুণ করলে আমরা 84 পাই, তো সেইটাও একটা সমমেল। কিন্তু 712 বা 420 এগুলো কিন্তু সমমেল নয়। এইটার যেগুলো সরল গুণিতক, মানে 1 দিয়ে গুণ করলে যেটা পাবো, 2 দিয়ে গুণ করলে যেটা পাবো, 3 দিয়ে গুণ করলে যেটা পাবো 280কে, সেগুলো হচ্ছে কি হবে? সমমেল হবে 280। আর অষ্টক হচ্ছে কোন সুরের কম্পাঙ্ক যদি অন্য একটা সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয়। তার মানে এইটা কি জিনিস? ধরো এখানে 560টা কি হচ্ছে? 280 দ্বিগুণ, 280কে 2 দিয়ে গুণ করলে আমরা 560 পাই, তাহলে এই 560টা হচ্ছে 280 অষ্টক। আবার এখানে 840টা, সেটা কিন্তু, আচ্ছা 840 নয়, এখানে যদি আমরা ধরো 1120 করি তাহলে সেইটা কিন্তু আবার এর অষ্টক হবে, কেননা এটাকে আমরা দ্বিগুণ করছি এখানে। বোঝা গেল? তো এইগুলোকে আমাদের অষ্টক, সমমেল, উপসুর এবং মূলসুর বলা হয়। এরপরে তাহলে আমাদের সুরযুক্ত শব্দ আমরা কাকে বলবো? দেখো শব্দের উৎসের কম্পন নিয়মিত হচ্ছে, পর্যাবৃত্ত হচ্ছে এবং ধারাবাহিক হচ্ছে, যেটা আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলো থেকে পাই। তো সেইগুলো শুনতে আমাদের খুব ভালো লাগে, শ্রুতি মধুর হয়, সেই কারণে ওইগুলোকে সুরযুক্ত শব্দ বলে। যেমন আমি এখানে এক্সাম্পল গুলো লিখেও দিয়েছি। একটা সেতার শিল্পী সেতার বাজালে যন্ত্রের তার সে নিয়মিত এবং পর্যাবৃত্ত গতিতে এক ধারা অনুযায়ী সে কম্পিত হয়, আর ওই জন্যই আমাদের অ্যাকচুয়ালি সেতার শিখতে হয়, যে কেউ সেতার বাজাতে পারে না। তো যখন সে সেতারটা শিখে বাজাচ্ছে তখন সেটা শুনতে নিশ্চয়ই ভালো লাগে, তো সেটাকে আমরা সুরযুক্ত শব্দ বলবো। আর যখন না শিখে সে একটা বাজানোর চেষ্টা করছে তো সেখান থেকে কোনো সুর বের হয় না, সেটাকে আমরা সুর বর্জিত বলবো। খুব সিম্পল ব্যাপার। সনকের কম্পন দিয়ে যদি নিয়মিত মানে কোনো স্বর নির্গত না হয়, মানে স্বর না বেরোয়, ঠিক আছে, ক্ষণস্থায়ী হয়, ওর কম্পন যদি কোনো নিয়মিত ধারা অনুযায়ী না হয় তখন সেটা বেসুরো হয়ে যায়, সেটা সুর বর্জিত শব্দ আমরা সেটাকে বলি। যেমন এটার এক্সাম্পল আমরা বলতে পারি স্কুল ছুটির সময় ছাত্রছাত্রী যে সমবেত চিৎকার, সেটা একটা সুরবর্জিত। বাজারে গেলে তোমরা যে হইচই শুনতে পাও সেটা একটা সুরবর্জিত শব্দ, ভাল লাগে না শুনতে, কেননা ওই শব্দের ধারাবাহিকতা থাকে না, সেটা নিয়মিত হয় না। পটকার শব্দ, বজ্রপাতের শব্দ, ঠিক আছে, এগুলো সবকটা কিন্তু সুরবর্জিত শব্দ। অনুভূতির দিক দিয়ে যদি বিচার করো তাহলে যে শব্দ কানের পক্ষে সুখকর বা শ্রুতিমধুর সেটাকে সুরযুক্ত বলবো আমরা, আর যেটা পীড়াদায়ক, ভাল লাগে না শুনতে, সেটা হচ্ছে সুরবর্জিত। আর এই সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে প্রাবল্য, তীক্ষ্ণতা এবং জাতি। মানে কোনো একটা শব্দ যে সুরযুক্ত না সুর বর্জিত, সেইটাকে আমরা মানে ডিটারমাইন করবো কি করে?
সেটার প্রাবল্য কেমন, তীক্ষ্ণতা কেমন এবং গুণ বা জাতি, এইগুলো হচ্ছে এর প্যারামিটার। এইগুলো দিয়ে ঠিক করা হয় যে কোনো শব্দ সুরযুক্ত না সুর বর্জিত। তো এবার দেখবো এই শব্দের প্রাবল্য যেটা বললাম, সেই প্রাবল্য বা তীব্রতাটা কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে সনকের আকার, মানে ধরো তুমি একটা বাদ্যযন্ত্র যেটা বাজাচ্ছ সেটা কতটা বড় আর কি, আকার যেখান থেকে শব্দটা নির্গত হচ্ছে সেটা হচ্ছে সনক। তার আকারটা যত বড় হবে উৎপন্ন শব্দের প্রাবল্য তত বেশি হবে। তুমি ছোট লাউড স্পিকারে যদি সাউন্ড বাজাও তাহলে আস্তে শোনা যাবে, আর বড় যদি লাউড স্পিকারে বাজাও জোরে শোনা যাবে। ঠিক আছে, তবলার চেয়ে যদি আমরা তবলা দেখি আর দেখো ঢাক দেখি, তাহলে তবলার যে শব্দ আর ঢাকের যে শব্দ, বুঝতে পারছো? তাহলে সনকের আকারের উপর ডিপেন্ড করে শব্দের প্রাবল্য। শ্রোতার দূরত্ব, অর্থাৎ যেখানে ঢাক বাজছে তুমি তার কাছাকাছি থাকলে সেটা জোরে শুনতে পাবে, তার দূরে থাকলে সেটা আস্তে শুনতে পাবে। তো শ্রোতার দূরত্বের উপর ডিপেন্ড করে শব্দের প্রাবল্য। এখানে একটা তোমাদের পয়েন্ট একটু নোট করে নেবে, শব্দের প্রাবল্য সনক থেকে শ্রোতার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এই জায়গাটা তোমাদের জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? সনক থেকে শ্রোতার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় শব্দের প্রাবল্যটা। সনকের কম্পন বিস্তার, দেখো সনকের কম্পন বিস্তার যদি বেশি হয় তাহলে শব্দের প্রাবল্য বাড়ে, এবং শব্দের তীব্রতা বা প্রাবল্য কম্পন বিস্তারের বর্গের সমানুপাতিক হয়। যেমন ধরো আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা রেখেছি, একটা ঘন্টাকে তুমি আস্তে আস্তে আঘাত করলে ঘন্টাটা আস্তে আস্তে বাজবে, কিন্তু তুমি জোরে জোরে বাজাও তাহলে কম্পনের বিস্তারটা বেড়ে যাবে, তখন ওটা জোরে শব্দ হবে। ঠিক একই রকম ভাবে একটি জলপূর্ণ কাঁসার গ্লাস আর একটা খালি কাঁসার গ্লাসে তুমি হাতুড়ি যদি দিয়ে সমান জোরে আঘাত করো, তাহলে কোনটা থেকে উৎপন্ন শব্দ বেশি প্রাবল্যের হবে? এটা কোটি নয়, কোনটি। কোনটি থেকে উৎপন্ন শব্দ বেশি প্রাবল্যের হবে এবং কেন হবে? তো অবশ্যই জল ভর্তি থাকা জলপূর্ণ যে কাঁসার গ্লাসটা থাকবে তাতে আঘাত করলে গ্লাসটির কম্পন বিস্তার কম হবে, সেই কারণে ওটা থেকে যে শব্দটা পাওয়া যাবে সেটা প্রাবল্য কম হবে। আর খালি গ্লাসে যদি আমরা হাতুড়িটা মারি, যদি আঘাত করি, তাহলে ওর কম্পন বিস্তারটা বেশি, সেই কারণে খালি গ্লাসের উৎপন্ন শব্দের প্রাবল্যটা বেশি হবে। বোঝা গেল? এবারে দেখো মাধ্যমের ঘনত্বের উপর কিভাবে ডিপেন্ড করে। শব্দ যে মাধ্যমের মধ্যে দিয়ে যায় তার ঘনত্ব বেশি হলে প্রাবল্য বাড়ে, ঘনত্ব কমলে প্রাবল্য কমে। ঘনত্ব বেশি মানে কঠিনের মধ্যে দিয়ে শব্দের প্রাবল্য বেশি, একটু আগে যেটা বলছিলাম, তারপর তরল, তারপর গ্যাস। এবার কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কি হয়? বায়ুর থেকে বেশি, সেই কারণে একই সনক থেকে উৎপন্ন শব্দের প্রাবল্য বায়ুর চেয়ে কার্বন ডাই অক্সাইডে কিন্তু বেশি হয়। ঠিক আছে, এইটা তোমাদের এই এক্সেপশন, এই পয়েন্টগুলো তুলে তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আসে বিভিন্ন এক্সামে। যেহেতু মাধ্যমের ঘনত্ব বাড়লে শব্দের প্রাবল্য বাড়ে, তাই অনেক দূরের উৎপন্ন কীর্তনের শব্দ রাত্রির বেলাতেও শোনা যায়। বোঝা গেল? মাধ্যমের ঘনত্ব তখন বেড়ে যায়। আচ্ছা, অনুনাদী বস্তুর উপস্থিতি আর সনকের কাছে অনুনাদী বস্তু থাকলে সনকের কম্পনের প্রভাবে ওই বস্তুটি একই কম্পাঙ্কে কাঁপতে থাকে, একে পরবশ কম্পন বলে, এবং এর ফলে সনক দ্বারা সৃষ্ট শব্দের প্রাবল্যটা বেড়ে যায়। মানে তুমি কোনো একটা জিনিসকে ধরো আঘাত করছো, কোনো একটা গ্লাসকেই ধরো, যেরকম আগেরটাতে আমরা দেখলাম, তো তার সাথে কোনো একটা বড় জিনিস যদি এখানে টাচ করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা আরো বেড়ে যাবে, বিকজ সেখানে আরো মানে বিস্তারটা তোমার, ওই বস্তুটাও একই কম্পাঙ্কে কাঁপবে তুমি এখানে যে এটাতে আঘাত করছো। তো সেই কারণে একটা যে কম্পনের সৃষ্টি হবে এটার মধ্যে, সেটাকে আমরা পরবশ কম্পন বলবো, এবং যখন পরবশ কম্পন হয় তখন সনক দ্বারা সৃষ্ট শব্দের প্রাবল্যটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এটা কেন বেড়ে যায় আরো সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়, যেহেতু আমাদের এখানে আর এত জানার দরকার নেই, শুধু ইউটিউবে জেনে রাখো তাহলেই হবে। এই জন্য সেতার, গিটার প্রভৃতি তারের বাদ্যযন্ত্রের ফাঁপা কাঠের বাক্সের ওপর তারটা টান করে রাখা থাকে। ঠিক আছে, মানে তারটা আমাদের অ্যাকচুয়ালি ভাইব্রেশন তৈরি করছে, কিন্তু সেটা কিসের ওপর টাচ করে রয়েছে? একটা ফাঁকা বাক্সের ওপর, যাতে তার প্রাবল্যটা বেশি হয়। বোঝা গেল? আচ্ছা, মাধ্যমের গতি আর মাধ্যমের গতির দিকে শব্দ তরঙ্গ চালিত যদি হয় তাহলে শব্দের প্রাবল্যটা বাড়ে। যেমন বায়ু প্রবাহের দিকে শব্দ চালিত হলে সেই শব্দ জোরে শোনা যাবে, আর যদি তুমি বায়ু প্রবাহের উল্টো দিকে শব্দ হয় তাহলে সেক্ষেত্রে শব্দ একটু আস্তে শোনা যায়। তীক্ষ্ণতা কি জিনিস? দেখো, সুরযুক্ত শব্দের একটা মৌলিক বৈশিষ্ট্য তীক্ষ্ণতা, আমি আগেই বলেছি। তো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যের দ্বারা একই তীব্রতার খাদের সুর থেকে চড়া সুরের পার্থক্য অবশ্যই করা যাবে, যেটা সাহায্যে সেটা হচ্ছে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে? তীক্ষ্ণতা প্রধানত সুরযুক্ত শব্দের কম্পাঙ্কের উপর নির্ভর করে। আমি প্রথমেই দেখেছি তীক্ষ্ণতাটা, এখানে আমাদের দুটো কম্পাঙ্ক রয়েছে, এইটাতে আমাদের তীক্ষ্ণতা কম আর এইটাতে কিন্তু তীক্ষ্ণতা বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক বলে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা বেশি, আর বড় তরঙ্গ দৈর্ঘ্যের সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা কম হয়। দেখো, এইটা আমাদের বড় তরঙ্গ দৈর্ঘ্য, এই জায়গাটা বড় তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমাদের ছোট তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এর তীক্ষ্ণতাটা বেশি হচ্ছে।
তীক্ষ্ণতা শব্দের তীব্রতার উপর কিছুটা নির্ভর করে অবশ্যই। আর সুরের তীক্ষ্ণতা সনকের কম্পাঙ্কের সাথে সমানুপাতিক, অর্থাৎ তীক্ষ্ণতা কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে তীক্ষ্ণতা বাড়বে, কম্পাঙ্ক যদি কমে তাহলে তীক্ষ্ণতা কমবে। এটা খুব সিম্পল ব্যাপার। এরপরে আমরা দেখবো যেটা দেখলাম গুণ এবং জাতি। দেখো সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে যে শব্দটা উৎপন্ন হয়, একই প্রাবল্য এবং একই তীক্ষ্ণতা বিশিষ্ট সুরগুলোর মধ্যে যে পার্থক্য বোঝা যায় সেটা হচ্ছে স্বরের গুণ বা জাতি। অর্থাৎ একটা গিটার আর একটা সেতার, এই দুটো বাজলে আমরা যে বুঝতে পারি যে একটা গিটার থেকে আসছে একটা সেতার থেকে আসছে, সেই জায়গাটা আমাদের এখানে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে গুণ বা জাতি। ঠিক আছে, আমি তোমাদের এখানে নিচে সেটা লিখেছি, যেমন সেতার, বিহালা, বাঁশি, এই তিনটে বাদ্যযন্ত্র থেকে একই প্রাবল্য একই তীক্ষ্ণতার মানে সা যে সুরটা এটা বাজানো হচ্ছে, কিন্তু আমরা চোখে যদি নাও দেখি সেটাকে শুনে বুঝতে পারি যে এটা কোনটা থেকে কোনটা আছে, বাঁশি থেকে কোনটা আছে, মানে সেতার থেকে কোনটা আছে, বেহালা থেকে কোনটা আছে, সেইটা আমরা এই গুণ বা জাতির জন্য কিন্তু বুঝতে পারি। সব বাদ্যযন্ত্রে উৎপন্ন শব্দের মূল সুরের সঙ্গে সর্বদা উপসুর কিছু মিশে থাকে। সারে গামা পা এটা আমরা জানি, সুতরাং বাদ্যযন্ত্র থেকে অবশ্যই স্বরটা কিন্তু নির্গত হয়। আর এই স্বরের জাতিটা তাহলে কিসের উপর ডিপেন্ড করে? মূল সুরের সাথে উপস্থিত উপসুরের সংখ্যার উপর, মানে ওই যে নোট এক একটা স্বর কিরকম হয় সেটার উপর ডিপেন্ড করে। ওই উপসুরগুলো কম্পাঙ্কের অনুপাতের ওপর, ঠিক আছে, কিরকম রয়েছে, মানে কতগুলো ওখানে অষ্টক রয়েছে, কতগুলো সমমেল রয়েছে, সেটার উপর ডিপেন্ড করে। ওদের আপেক্ষিক প্রাবল্যর উপর ডিপেন্ড করে, মানে ওখান থেকে যে অনেকগুলো সুর নির্গত হয়েছে স্বরটা হচ্ছে, ঠিক আছে, তো সেই সুরগুলোর অনুপাতটা কিরকম, ঠিক আছে, কার সাথে কিরকম অনুপাত রয়েছে সেই অনুযায়ী ডিপেন্ড করে। এইগুলোর উপর ডিপেন্ড করে কোনো একটা শব্দের জাতি, আর সেইটার জন্যই আমরা কিন্তু বুঝতে পারি কোন আওয়াজটা গিটার থেকে আসছে, কোনটা সেতার থেকে আসছে, কোনটা বাঁশি থেকে আসছে। তো দেখো এই পর্যন্ত ছিল শব্দের চ্যাপ্টারটা। এরপরেও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে করে জানাও। আর এটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট তোমরা ফিজিক্সের কোন চ্যাপ্টারের ক্লাস চাও আমাকে বলো, সেটা যদি করা হয়ে গিয়ে থাকে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, আর যদি না করা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই করে দেবো। আরো দু তিনটে চ্যাপ্টার আমাদের অ্যাকচুয়ালি বাকি আছে, যার মধ্যে আলোটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তো সেটা আমি কভার করব। আর ইম্পর্টেন্ট পিডিএফ গুলো দেখো, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক কিংবা জেনারেল নলেজ, আলটিমেট জেনারেল নলেজ 2020, এগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল, তোমরা ওখান থেকে এগুলো কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।